ঠিক দুপুর 12টায় আমার ফেসবুক লাইভ ক্লাসের কথা ছিল। আমি সেই ক্লাসে আবার এসেছি তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? পড়ালেখা কেমন চলছে? খুব ভালো চলছে না মনে হয়, তাই না? ক্লাস নেই, হ্যাঁ, সবাই মনে হয় পড়ালেখার ফাঁকি দিচ্ছ। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এই পড়ালেখায় ফাঁকি দিলে চলবে না। এর মধ্যেই বাসায় বসে আমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে। একদিকে করোনা যুদ্ধে জয়ী হতে হবে, অন্যদিকে আমাদের পড়ালেখার যে যুদ্ধ, সেই যুদ্ধও কিন্তু আমাদের জয়ী হতে হবে। সেই প্রত্যাশা রেখেই আমি আজকে তোমাদের সামনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণীর যে পাঠ্য বই, সেই পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 10 গণতান্ত্রিক মনোভাবের যে বাকি অংশটুকু আছে সেটা আজকে আমি আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 10-এর গণতান্ত্রিক মনোভাবের বাকি অংশ। আমাদের আজকের পাঠ গণতান্ত্রিক মনোভাব। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম গণতন্ত্র কি, গণতান্ত্রিক মনোভাব কি, গণতন্ত্র কেন প্রয়োজন, এই সমস্ত, এবং পরিবারে গণতন্ত্র চর্চার উপায় কি, এবং পরিবারে গণতন্ত্র চর্চা কেন প্রয়োজন। আজকে আমরা তার যে বাকি অংশটুকু সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা আলোচনা করব বাড়িতে গণতন্ত্র চর্চা কেন প্রয়োজন। বাড়িতে গণতন্ত্র চর্চা কেন প্রয়োজন? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে বাড়িতে আবার গণতন্ত্র চর্চা কি? ঠিক পরিবারে যেভাবে আমরা গণতন্ত্র চর্চা আলোচনা করেছিলাম, একইভাবে বাড়িতেও সেই একই আলোচনায় আমরা বাড়িতেও চর্চা করতে পারি। যেমন বাড়ির সকল কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করা এবং সকল সদস্যদের মধ্যে ঐক্যমত সৃষ্টির জন্য বাড়িতে গণতন্ত্র প্রয়োজন। আমি আবার বলছি, বাড়ির সকল কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করা এবং সকল সদস্যদের মাঝে ঐক্যমত সৃষ্টির জন্য বাড়িতে গণতন্ত্র চর্চা করা প্রয়োজন। এখন তোমাদের জানার বিষয় হচ্ছে যে বাড়িতে আবার গণতন্ত্র চর্চার উপায় কি, বা বাড়িতে গণতন্ত্র চর্চার ক্ষেত্রগুলো কি। বাড়িতে গণতন্ত্র চর্চার উপায় কি? বাড়িতে গণতন্ত্র চর্চার উপায় কি, এটাকে আবার ঘুরিয়ে বলা যেতে পারে যে বাড়িতে গণতন্ত্র চর্চার ক্ষেত্রগুলো কি কি। তো আসো আমরা জেনে নেই যে বাড়িতে গণতন্ত্র চর্চার উপায় বা ক্ষেত্র কি কি। প্রথমত, বাড়ির সকল সদস্যদের সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু কেনাকাটা করা। অর্থাৎ তোমাদের বাড়িতে যদি কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে বাড়ির সকল সদস্যের পরামর্শ নিয়ে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী কেনাকাটা করা দরকার। ধরো তোমাদের ঘর সাজাতে হবে, এই ঘর সাজানোর বিষয়েও কোন জিনিস কোথায় থাকবে তা সকলের মধ্যে আলোচনা করে নিয়ে সেটা করা। এবং কোথাও বেড়াতে যাবে, সবাই মিলে যেখানে বেড়াতে যাবে, সেই বেড়াতে যাওয়ার আগে কোথায় বেড়াতে যাবে এবং কবে বেড়াতে যাবে সেই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। কোনো অনুষ্ঠানে খাবার মেনু, ধরো তোমাদের বাড়িতে একটা ভালো অনুষ্ঠান হবে,
সেই অনুষ্ঠানে খাবার মেনু কি হবে তা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। এগুলো হচ্ছে বাড়িতে গণতন্ত্র চর্চার উপায়। আমি আরেকবার বলছি, বাড়িতে সকল সদস্যের সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু কেনাকাটা করা। বাড়িতে সকল সদস্যের সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু কেনাকাটা করা। ঘর সাজানোর ক্ষেত্রে কোন জিনিস কোথায় থাকবে তা সকলে মিলে আলোচনা করা। বেড়াতে যাওয়ার আগে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। কোনো অনুষ্ঠানে খাবার মেনু কি হবে তা সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে জানলাম বাড়িতে গণতন্ত্র চর্চা কেন প্রয়োজন এবং বাড়িতে গণতন্ত্র চর্চার উপায় বা ক্ষেত্র কি কি। এবার আমরা জানবো কর্মক্ষেত্রে, কারণ আমি যেমন শিক্ষক, এটা আমার একটা কর্ম। এরকম আছে ব্যাংকার, আছে ডাক্তার, আছে প্রকৌশলী এবং নানা পেশার লোক আছে। এগুলো যার যার কর্মক্ষেত্রে শেষে কাজ করে। তোমরাও বড় হয়ে ঠিক তোমরাও তোমাদের মতো করে বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করবে। তাহলে এই যে কর্মক্ষেত্রে যখন যাবে, এই যে পরিবার এবং বাড়ি, এখান থেকে যে গণতন্ত্র চর্চা শিক্ষা লাভ করলে সেটা কিন্তু কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আর এই কর্মক্ষেত্রে যখন তুমি গণতন্ত্র চর্চা প্রয়োগ করবে, গণতান্ত্রিক মনোভাব দেখাবে, তখন কর্মক্ষেত্রে কি কি উপকার হবে, এই গণতন্ত্র চর্চার উপকারিতা কি সেটা সম্পর্কে আমরা জানব। কর্মক্ষেত্রে গণতন্ত্র চর্চার উপকারিতা। কর্মক্ষেত্রে গণতন্ত্র চর্চার উপকারিতা। দেখো, কর্মক্ষেত্রে গণতন্ত্র চর্চা করলে আমাদের কি কি উপকার হবে। সহকর্মীদের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সহকর্মীদের মধ্যে একটা আন্তরিকতা বৃদ্ধি পাবে। অর্থাৎ সবার সাথে পরামর্শ করে যখন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে কর্মক্ষেত্রে, তখন সহকর্মীদের মধ্যে একটা আন্তরিকতা বৃদ্ধি পাবে এবং সেই কাজটা কিন্তু সবাই গুরুত্ব সহকারে করবে। আবার সকলের যখন মত প্রকাশের সুযোগ দেওয়া হবে তখন কিন্তু সবাই মত প্রকাশে উৎসাহিত হবে এবং সবাই মিলে যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবে নিশ্চয়ই সেই কাজটি ভালো হবে এবং এতে প্রতিষ্ঠানের মান উন্নত হবে। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কর্মক্ষেত্রে গণতন্ত্র চর্চার উপকারিতা কি কি। আমরা এবার সহজ ভাষায় জেনে নেই। সহকর্মীদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে। সহকর্মীদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে। সকলেই গুরুত্ব সহকারে কাজ করবে। সকলের মত প্রকাশে উৎসাহিত হবে। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে প্রতিষ্ঠানের সেবার মান উন্নত হবে। এই হলো কর্মক্ষেত্রে গণতন্ত্র চর্চার উপকারিতা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কর্মক্ষেত্রে জানলাম। এবার আমরা জানবো আমাদের যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ে কেমনি গণতন্ত্র চর্চা করা যায় বা তোমরা বিদ্যালয়ে কেমন করে গণতন্ত্র চর্চা করবে। তাহলে আসো আমরা জানি বিদ্যালয়ে গণতন্ত্র চর্চা। খুব সুন্দর কথা যে বিদ্যালয়ে গণতন্ত্র চর্চা, এটা আবার কি? বিদ্যালয়ে আবার আমরা কেমনে গণতন্ত্র চর্চা করতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যালয়ে গণতন্ত্র চর্চা করার অনেক উপায় আছে। তাহলে আমরা জানবো যে বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার ধাপ বা উপায়। বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার ধাপ বা উপায়। এটাকে কিন্তু, এই ধাপকে কিন্তু আবার ক্ষেত্র বলা হয়, যে বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার ক্ষেত্র বা উপায় কি। আসো আমরা সেটা জেনে নেই। বিদ্যালয়ে প্রথমত শ্রেণীকক্ষ সাজানোর সময় সকলের মতামত নেওয়া। ধরো তোমরা শ্রেণীকক্ষ সাজাবে, এই শ্রেণীকক্ষটা কেমনে সাজাবে সেটা সবাই মিলে মতামত নিয়ে সিদ্ধান্ত নিয়ে শ্রেণীকক্ষটা সাজালে।
কিভাবে ক্রিয়া প্রতিযোগিতা হবে, কিভাবে বিতর্ক প্রতিযোগিতা হবে, কিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেইটাও সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নাও এবং সকলের মতামতের ভিত্তিতে যাকে পছন্দ হবে তাকে দলনেতা নির্বাচন করা এবং বিদ্যালয়ের উন্নয়নের ব্যাপারে সকলের মত নেওয়া। এই হচ্ছে বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার উপায় বা ক্ষেত্র। আমি আবারও সহজ ভাষায় বলছি, শ্রেণীকক্ষ সাজানোর সময় সকলের মতামত নেওয়া, কিভাবে ক্রিয়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তা সবাই মিলে আলোচনা করে নেওয়া, সকলের মতের ভিত্তিতে দলনেতা নির্বাচন করা, বিদ্যালয়ের উন্নয়নের ব্যাপারে সকলের মতামত নেওয়া। এই ছিল বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার ধাপ বা উপায়। এবার আসো, বিদ্যালয় কিন্তু আমরা যে শ্রেণীতে তোমরা থাকো সেই শ্রেণীতে কিন্তু এই শ্রেণীকে নিয়ন্ত্রণের জন্য একজন তোমাদের বন্ধুদের মধ্যে একজনকে আবার প্রধান করা হয়। এর নাম কি বলো তো? এর নাম হলো, তোমরা বলো ক্লাস ক্যাপ্টেন। ক্লাস ক্যাপ্টেন, তোমরা বলো ক্লাস ক্যাপ্টেন। কিন্তু এটা সমাজ, এই যে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেখানে বলছে শ্রেণী নেতা। শ্রেণী নেতা, এই শ্রেণী নেতাটাই হলো তোমাদের ক্লাস ক্যাপ্টেন। তো আসলে শ্রেণী নেতা কে? আমরা এখন জানবো যে শ্রেণী নেতা কে। শ্রেণী নেতা কে? তোমরা সবাই বন্ধু, সবাই শ্রেণীতে থাকো, এর মধ্যে আবার একজন শ্রেণী নেতা থাকে। তাহলে এই শ্রেণী নেতাটা আসলে কি? শ্রেণীতে সকলের মতামতের ভিত্তিতে যে নির্বাচিত হয় তাকে শ্রেণী নেতা বলে। অর্থাৎ তোমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলে যে অমুককে আমাদের ক্লাসে শ্রেণী নেতা করা হোক। এই যে তোমাদের সকলের মতামতের ভিত্তিতে একজন নির্বাচিত হলো, সেই হলো শ্রেণী নেতা। তাহলে সহজ ভাষায় আমরা বলি, শ্রেণীতে সকলের মতামতের ভিত্তিতে যে নির্বাচিত হয় তাকে শ্রেণী নেতা বলে। শ্রেণীতে সকলের মতামতের ভিত্তিতে যে নির্বাচিত হয় তাকে শ্রেণী নেতা বলে। এবার এসো, আমরা জানবো যে শ্রেণী নেতা নির্বাচনের সবচেয়ে ভালো পদ্ধতি কি। শ্রেণী নেতা নির্বাচনের সবচেয়ে ভালো পদ্ধতি কি? মানে এই যে তোমরা শ্রেণী নেতা নির্বাচন করো, এই নির্বাচন করার বিভিন্ন পদ্ধতি আছে। শিক্ষক, ক্লাস টিচার বললো অমুক শ্রেণী নেতা, অথবা তোমরা যে কোনো একজন বললে অমুক শ্রেণী নেতা, এভাবেও নির্বাচিত হয়। কিন্তু সেটা কিন্তু সকলের গ্রহণযোগ্য নাম হতে পারে, সকলের কাছে ভালো নাও লাগতে পারে। সুতরাং শ্রেণী নেতা নির্বাচনের সবচেয়ে ভালো পদ্ধতি হলো গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা। অর্থাৎ তোমাদের সবার কাছে মতামত দিবে, অধিকাংশ শিক্ষার্থীরা যাকে শ্রেণী নেতা হিসাবে পছন্দ করবে সেই শ্রেণী নেতা হবে, অথবা গোপন ভোট হবে, সেই ভোটে যে সবচেয়ে বেশি ভোট পাবে সেই শ্রেণী নেতা হবে। এটা হলো গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা। তাই বলা হচ্ছে যে শ্রেণী নেতা নির্বাচনের সবচেয়ে ভালো পদ্ধতি হলো গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা। আমি আবার বলছি, শ্রেণী নেতা নির্বাচনের সবচেয়ে ভালো পদ্ধতি হলো গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা। এবার আসো, শ্রেণী নেতা কেন প্রয়োজন? শ্রেণী নেতা নির্বাচন করা প্রয়োজন কেন? শ্রেণী নেতা নির্বাচন করা প্রয়োজন
প্রয়োজন কেন? শ্রেণী নেতা নির্বাচন করা প্রয়োজন কেন? খুবই সুন্দর একটা প্রশ্ন, যে কেন আমরা আবার এই আমাদের মধ্যে থেকে একজনকে শ্রেণী নেতা নির্বাচন করব। এটা করার কাজ হচ্ছে যে শ্রেণীর সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, শ্রেণীকক্ষকে নিয়ন্ত্রণে রাখা এবং শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু আমাদের একজন শ্রেণী নেতা প্রয়োজন। কারণ সবাই মিলে কথা বললে সে কথার কিন্তু কাজ হয় না। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একজন সেই ডিসিশন প্রয়োগ করলে অবশ্যই সেটা কিন্তু ভালো হয়। তাই আমরা বলছি যে শ্রেণী নেতা নির্বাচন করা প্রয়োজন কেন? শ্রেণীর সকল কাজ সুষ্ঠুভাবে করার জন্য শ্রেণী নেতা নির্বাচন করা প্রয়োজন। আমি আবার বলছি, শ্রেণীর সকল কাজ সুষ্ঠুভাবে করার জন্য শ্রেণী নেতা নির্বাচন করা প্রয়োজন। এবার আসো আমরা দেখব যে একজন শ্রেণী নেতার কি কি কাজ রয়েছে। শ্রেণী নেতার কাজ কি কি? অর্থাৎ তোমরা যাকে শ্রেণী নেতা নির্বাচন করো, এই শ্রেণী নেতা আসলে তার কি কি কাজ রয়েছে। প্রথম কাজ হচ্ছে তার শ্রেণীকক্ষের শৃঙ্খলা রক্ষা করা। প্রথম কাজটা কি? শ্রেণীকক্ষের শৃঙ্খলা রক্ষা করা। এর পরের কাজ হচ্ছে সবাইকে সাথে নিয়ে শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, চেয়ার টেবিল বেঞ্চ সাজিয়ে রাখা এবং বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে সবাইকে সাথে নিয়ে শৃঙ্খলার সাথে যোগদান করা। যে কোনো কাজ যে সকলের মতামত নেওয়া। আমি আবার বলছি, শ্রেণীকক্ষের শৃঙ্খলা রক্ষা করা, শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, চেয়ার টেবিল সাজিয়ে রাখা, বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে সবাইকে নিয়ে শৃঙ্খলার সাথে অংশগ্রহণ করা এবং যে কোনো কাজে সকলের মতামত নেওয়া। এই হচ্ছে একজন শ্রেণী নেতার কাজ। তাহলে আমরা আজকে শ্রেণী নেতা সম্পর্কে কিন্তু বিস্তারিত জানলাম। এবার তোমাকে যদি শ্রেণী নেতা করা হয়, ধরো শ্রেণীতে তুমি নিজেই শ্রেণী নেতা হলে, তাহলে তুমি যে কোনো কাজে তুমি কিভাবে গণতান্ত্রিক মনোভাব দেখাবে? মানে একজন শ্রেণী নেতা হিসেবে শ্রেণীকক্ষ সাজানোর ব্যাপারে তুমি কিভাবে গণতান্ত্রিক মনোভাব দেখাবে সেটা জানা দরকার। দেখো, শ্রেণীকক্ষর বেঞ্চগুলো কিভাবে থাকবে তা আমরা সবাই মিলে আলোচনা করে নিই। মানে তুমি এটা মনে মনে ভাবছো যে আমি যদি শ্রেণী নেতা হই তাহলে শ্রেণীকক্ষের বেঞ্চগুলো কিভাবে থাকবে সেটা আমরা সবাই মিলে আলোচনা করে নেব। এবং শ্রেণীকক্ষের দেওয়ালে ছবি টাঙানো থাকে, এই ছবিগুলো কোন ধরনের ছবি টানানো হবে, কোন ধরনের ছবি শিক্ষার সাথে সম্পর্কিত তা সবাই মিলে আলোচনা করে নিয়ে আমরা ছবিগুলো টানাবো। এবং শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সবাই মিলে সিদ্ধান্ত নেব। সবাইকে বলবো যে আমরা যদি সবাই এই চিপস খাওয়ার পরে চিপসের যে ঠোসা, বাদামের যে ঠোসা, সেগুলো যদি একটা নির্দিষ্ট স্থানে ডাস্টবিন আছে সেই ডাস্টবিনে ফেলি এবং কাগজ যদি টুকরো হয় সেটা যদি আমরা ডাস্টবিনে ফেলি, তাহলে আমাদের শ্রেণীকক্ষ নোংরা হবে না। তাই শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য শ্রেণী নেতা হিসেবে আমি সবার সাথে মতামত নিয়ে সিদ্ধান্ত নিব। পাশাপাশি শিক্ষক যখন ক্লাসে আসবে, শ্রেণীতে আসবে, তিনি যেন ভালোভাবে শান্তিপূর্ণ পরিবেশে পাঠদান করাতে পারে, তার জন্য আমরা শিক্ষককে কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে সবার মতামত নেব। এগুলোই হচ্ছে একজন শ্রেণী নেতা যদি আমি নির্বাচিত হই তাহলে আমি এই গণতান্ত্রিক মনোভাবগুলো দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শ্রেণী নেতা সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন আমরা এই যে গণতান্ত্রিক মনোভাব চ্যাপ্টার আজকে যে অধ্যায়গুলো পড়লাম, সেক্ষেত্রে গণতন্ত্রের আসলে মূল কথা কি আমরা এখন জানবো। গণতন্ত্রের মূল কথা কি? মূল কথা কি? খুব সুন্দরভাবে আমরা এই জিনিসটা এর আগেও জেনেছি, আজকে আরো পরিষ্কার হয়ে জানি যে গণতন্ত্রের মূল কথা কি।
গণতন্ত্রের মূল কথা হলো সবার মতামতকে সম্মান করা। গণতন্ত্রের মূল কথা হলো সবার মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। আমি আবার বলছি, গণতন্ত্রের মূল কথা হলো সবার মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। এটাই হলো গণতন্ত্রের মূল কথা। তোমাকে অন্যের মতামতে সম্মান দিতে হবে এবং অধিকাংশ মানুষ যে মতামত দিবে সেটাই গ্রহণ করতে হবে। সেটাই হলো গণতন্ত্র। এবার আসো, বাংলাদেশ আসলে রাজনৈতিকভাবে কি ধরনের রাষ্ট্র? বাংলাদেশ কি ধরনের রাষ্ট্র? রাজনৈতিকভাবে বাংলাদেশ হলো গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশ কি ধরনের রাষ্ট্র? বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। তো আমাদের এই রাষ্ট্রকে কেন গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়? কেন গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়? অর্থাৎ আমাদের এই বাংলাদেশটা গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়, মানে এই রাষ্ট্র গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়। এ কারণেই বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়। যদি পরিষ্কার ভাষায় বলা যায় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে এই রাষ্ট্র পরিচালিত হয় বলে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে এই রাষ্ট্র পরিচালিত হয় বলে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়। এসো আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে জানি। তাহলে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি? আমাদের রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি সেটা আগেই বলেছি যে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো গণতন্ত্র। গণতন্ত্রই হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আর এই মূলনীতি প্রতিষ্ঠার জন্য বাঙালি বহু লড়াই সংগ্রাম করে গণতন্ত্রকে উদ্ধার করেছে এবং যার ফলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হয়েছে গণতন্ত্র। তো এই মূলনীতির গুরুত্ব সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমাদের জানতে হবে যে মূলনীতির গুরুত্ব কি। অর্থাৎ আমাদের যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি গণতন্ত্র, সেই মূলনীতির আসলে গুরুত্বটা কি কি কতখানি গুরুত্ব আছে আমাদের এই মূলনীতিতে। আমাদের যে রাষ্ট্রের যে পরিচালনার মূলনীতি গণতন্ত্র, সেই গণতন্ত্রের কিন্তু মানে গুরুত্ব অনেক। তো অনেক গুরুত্বের মধ্যে আমরা চারটি গুরুত্ব সম্পর্কে জানবো। এক হচ্ছে গণতন্ত্র মানুষকে মত প্রকাশের সুযোগ দেয়। গণতন্ত্র কি করে? গণতন্ত্র মানুষকে মত প্রকাশের সুযোগ দেয়, সবার মতকে সম্মান করে এবং অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। গণতন্ত্র কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করে না, বা গণতন্ত্রে কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যায় না। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে সমাজ ও রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমি আরেকবার তোমাদের সুবিধার্থে বলছি, গণতন্ত্র মানুষকে মত প্রকাশের সুযোগ দেয়, সবার মতামতকে সম্মান করে এবং অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। গণতন্ত্র কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যায় না এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হলে সমাজ ও রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এইটুকুই ছিল আমাদের গণতান্ত্রিক মনোভাবের বাকি অধ্যায়ের আলোচনা। তো চলো আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম তার একটা মূল্যায়ন করে ফেলি। অর্থাৎ আজকের পাঠের মূল্যায়ন। আমরা আজকের পাঠ থেকে কি কি শিখেছি সেই মূল্যায়নটা আমরা এখন করব। প্রথমেই শিখেছি আমরা বাড়িতে গণতন্ত্র চর্চা প্রয়োজন কেন।
প্রয়োজন কেন? এরপরে শিখেছি আমরা বাড়িতে গণতন্ত্র চর্চার উপায় কি কি। এরপরে আমরা শিখেছি কর্মক্ষেত্রে গণতন্ত্র চর্চার উপকারিতা কি কি। এরপরে শিখেছি বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার উপায় বা ক্ষেত্র বা উপায় কি কি। বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার ক্ষেত্র বা উপায় কি কি। আমরা জেনেছি শ্রেণী নেতা কে। শ্রেণী নেতা নির্বাচনের সবচেয়ে ভালো পদ্ধতি কি। শ্রেণী নেতার কাজ কি। এবং তুমি শ্রেণী নেতা হলে কিভাবে গণতান্ত্রিক মনোভাব দেখাবে। তুমি শ্রেণী নেতা হলে কিভাবে গণতান্ত্রিক মনোভাব দেখাবে। 6 গণতন্ত্রের মূল কথা কি। গণতন্ত্রের মূল কথা কি। বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র। বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র। কেন এই দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়। এবং সবশেষে আমরা জেনেছি গণতন্ত্রের বাংলাদেশের মূলনীতির গুরুত্ব। বাংলাদেশের মূল নীতির গুরুত্ব কি কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনার থেকে কিন্তু এই বিষয়গুলোই জেনেছি। হ্যাঁ, তো এইগুলোই কিন্তু তোমাদের বাড়ির কাজ। অর্থাৎ তোমরা আজকে জানলে, বুঝলে, শিখলে, এভাবে বসে থাকতে চলবে না। এগুলোকে বাসায় বসে কিন্তু আবার অনুশীলন করতে হবে। যার কারণে আমি তোমাদেরকে আজকের যে পাঠ্যের বিষয় সেগুলো আবার বাড়ির কাজ দিলাম। তোমরা এই বাড়ির কাজগুলো করবে এবং স্কুল খোলার পরে অবশ্যই তোমাদের বিষয় শিক্ষককে এগুলো দেখাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনা থেকে যা যা শিখেছি এবং আশা করছি যে তোমরা এই শ্রেণীতে কিভাবে শ্রেণী নেতা হয়, শ্রেণী নেতার কাজ কি, শ্রেণী নেতা কিভাবে গণতান্ত্রিক মনোভাব দেখাবে, আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি এবং গণতন্ত্রের মূল কথা কি, বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র, বাংলাদেশকে কেন গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় এবং বাংলাদেশের মূলনীতির গুরুত্ব কি কি, এই যে আলোচনাগুলো করলাম
এই আলোচনাগুলো তোমরা সুন্দরভাবে আশা করি বুঝেছো। যদি কারো বুঝতে সমস্যা হয় আমার প্রোফাইলে গিয়ে তোমরা এই ভিডিওটি বারবার দেখে তোমরা কিন্তু অনায়াসে এগুলোকে আয়ত্ত করতে পারো। এবং আমি যে বাড়ির কাজ দিলাম এই বাড়ির কাজ কিন্তু তোমরা আরেকটি উপায়ে তোমরা লিখতে যদি সময় লাগে তাহলে তোমরা এটাকে স্ক্রিনশট দিতে পারো, স্ক্রিনশট দিয়ে সেটাকে তোমরা পরবর্তীতে লিখে নিতে পারো। তো তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি, বাড়ির কাজ, বাড়িতে গণতন্ত্র চর্চা প্রয়োজন কেন, বাড়িতে গণতন্ত্র চর্চার উপায় কি কি, কর্মক্ষেত্রে গণতন্ত্র চর্চার উপকারিতা কি কি, বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার ক্ষেত্র বা উপায় কি কি, শ্রেণীনেতা কে, শ্রেণীনেতা নির্বাচনের সবচেয়ে ভালো পদ্ধতি কি, শ্রেণীনেতার কাজ কি, তুমি শ্রেণীনেতা হলে কিভাবে গণতান্ত্রিক মনোভাব দেখাবে, গণতন্ত্রের মূল কথা কি, বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র, কেন এই দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়, বাংলাদেশের মূলনীতির গুরুত্ব কি কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ইতিমধ্যেই তোমরা তোমাদের ডায়েরিতে এই বাড়ির কাজ লিখে নিয়েছো। আমি আবারও বলছি, যারা লিখে নেওনি তারা আমার প্রোফাইলে পরবর্তীতে ঢুকে ভিডিওটি বারবার দেখবে এবং বাড়ির কাজ যখন আসবে তখন তোমরা এটাকে স্ক্রিনশট দিতে পারো এবং স্ক্রিনশট দিলে এই সমস্ত লেখাগুলো একবারে পাবে। পরবর্তীতে তোমাদের গ্যালারিতে থেকে এই বাড়ির কাজগুলো তোমরা লিখে নিতে পারবে এবং তোমরা কিন্তু এই বাড়ির কাজগুলো সুন্দরভাবে বাসায় বসে এগুলো করে রাখবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই দ্বিতীয় অধ্যায় 10 থেকে এগুলো করে রাখবে এবং স্কুল খোলার সাথে সাথে তোমাদের যে বিষয় শিক্ষক আছে তাকে দেখাবে। সেই দেখানোর আহ্বান জানিয়ে, লেখাপড়া ভালোভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি বলছি, প্রিয় শিক্ষার্থীরা, বাসায় বসে তোমরা অবশ্যই সময়কে অপচয় না করে পড়ালেখায় মনোযোগ দিবে। আমাদের এই লাইভ ক্লাস যারা করছে তাদের ক্লাসগুলো দেখবে এবং আমাদের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে যে জুম ক্লাউড মিটিং অ্যাপসে ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা মিটিং আইডি দিয়ে ঢুকে তোমরা সেই ক্লাসগুলো দেখবে। বাসায় থাকো, বাসায় বসে পড়াশোনা করো। আর সর্বশেষ রিকোয়েস্ট, বারবার সাবান দিয়ে হাত ধুবে, ঘরের বাইরে যাবে না, নিজেকে নিরাপদ রাখবে, অন্যকে নিরাপদ রাখবে, বাংলাদেশকে নিরাপদ রাখবে। এই আহ্বান রেখে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।